নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন, আনন্দে আছেন। মা সরস্বতীর নাম নিয়ে সবার জয় হোক, মঙ্গল হোক। আজ আমি শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর নামক একটি ছোট গল্প। গল্পটি সাধু ভাষা রীতিতে লেখা, আমি সেটিকে চলিত ভাষা রীতিতে করে আপনাদের শোনাবো। অমর শখ করে চায়ের বাসনের সেট কিনেছিল। 6টা পিরিচ, পেয়ালা, চাদানি ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস। দামও নিতান্ত অল্প নয়, 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব স্বজন এলে, ভদ্র লোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা দেশে এসেছেন। আজ তাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াতে আসবেন। তারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়ে গেছে। মা বললেন, চায়ের সেটটা আজ বের করো তো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলে জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বের করে এনে বলল, 5টা কাপ রয়েছে কেন মা? আর একটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবই এই আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন। বিরক্ত হয়ে মা বললেন, দেখ না ভালো করে খুঁজে, ঘরে কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামিয়ে আবার ভালো করে ঘর খুঁজে এসে বলল, পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করে মা ঘরে প্রবেশ করতে করতে বললেন, তোমার দোষ কি মা, তোমার দোষ কি? আমার কপালের দোষ। তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠে থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হলো না। পেয়ালাটা খুঁজে পাওয়া গেল না। মা হাঁকলেন, বৌমা বৌমা বৌমা। অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ছেড়ে পরিষ্কার করে অতিথিদের বসবার স্থান করছিল। সে নিচে এসে শাশুড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমায় ডাকলেন? শাশুড়ি বাসন অন্তপ্রাণ, সিন্ধুকের চাবি পুত্রদের দিয়ে বাসনের ঘরের চাবি নিয়েই বেঁচে আছেন। পেয়ালাটার খোঁজ না পেয়ে ফুটন্ত তেলে নিক্ষিপ্ত বাতাকুর মতো সশব্দে জ্বলছিলেন। তিনি বললেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? শৈল নীরবেই দাঁড়িয়ে রইল, উত্তর করা তার অভ্যাস নয়। শাশুড়ি বললেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থেকে বধূ বলল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চেয়ে থেকে বললেন, বেশ করেছো মা, বেশ করেছো, কি আর বলবো বলো। সত্য কথা, এমন অকপট ভাবে অপরাধ স্বীকার করলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে শাশুড়ি বললেন, 5 টাকাও ফেলে দেব, আমি চুরমার করে ভেঙে ফেলবো। রাগ গিয়ে পড়ল চায়ের সেটটার উপর। শৈল সবই নীরবে সহ্য করে, সে নীরবেই দাঁড়িয়ে রইল। শাশুড়ি বললেন, ভেঙেছো বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও ওপরের কাজ সেরে এসো, জল খাবারগুলো করতে হবে। শৈল উপরে চলে গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে এসে রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়ালো। শাশুড়ির মনের উত্তাপ কমে আসছিল। বললেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো।
শৈল খাবারের সাজ সরঞ্জাম টেনে নিয়ে বসে বলল, সমস্তর ভেতরেই মাছের পুর দেবো তো মা? মাছের পুর? হ্যাঁ হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোলার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলল, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না। আফগানিস্তান থেকে কাবুলি সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? না সেসব জিনিস পাওয়া যায়। শৈল বলল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে। শুধু বাবাকে খুব খাতির করে কিনা টাকা করে অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলে সে হয় কত। কাঁচা জিনিস অনেক পচেই যায়। ও ঘরের বারান্দা থেকে ননদ গৌরী মৃদুস্বরে বলল, এই আরম্ভ হলো এইবার, অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হলো। সত্য কথা, শৈলর ওই এক দোষ। বিনীত, নম্র, মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়ে থাকবে না। পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠছিল, শাশুড়ি এবং বধূতে কলহ বেঁধেছে। শৈল শাশুড়ি বললেন, যা হবে তাই হোক মা, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না। দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলে মায়া হয়। শৈল বলল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন, মায়ের সঙ্গে দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা কননি, শেষে মা আবার বলে কয়ে কথা বলান। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হয়ে উঠলেন, বললেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের কাঁটা না থাকে। শৈল বলল, ছোট মাছ, কাঁটা বাঁচতেই হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়ায় এক ঝাঁক সিঙ্গাড়া ছেড়ে দিয়ে সে আবার বলল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না। 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া, আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়ে বললেন, নাও নাও, সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেলোগে। কেশ প্রসাধন আনতে শৈল কাপড় ছাড়ছিল। ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃজার দিকে চেয়ে বলল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। শৈল বলল, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখছো? বাবা, মা, দাদা, আমার অন্য বোনদের যদি দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী বিস্মিত হয়ে বলল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমি কালো। শাশুড়ি এসে চাপা গলায় বললেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টেনে দিয়ে বলল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা, ভূষণ, রূপ সমস্তকে লজ্জা দিয়ে শৈল আবির্ভূতা হলো, নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হয়ে দেখছিল। শৈল হাসি মুখে প্রণাম করল। ও বাড়ির গিন্নি বললেন, এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, এর লেখাপড়াটাও জানে নাকি?
শৈল মৃদুস্বরে বলল, স্কুলে তো পড়িনি। বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না। বাড়িতে পড়েছি। ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরই। কথাটা অসমাপ্ত থাকলেও ইঙ্গিতে সমাপ্ত হয়ে গেল। ও বাড়ির গিন্নি বললেন, কে জানে মা, আজকাল যে কি হাল হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বউরা তো কলেজে পড়ছিল সব, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনেরা সব ভালো করে পড়ছে। বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি। বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন, সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার আমার অবকাশ নাই। কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই। আমাদের সেখানে 3 পুরুষ বাস হয়ে গেল। বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন। কি রকম পান টান? হ্যাঁ, আমি তো ঠিক জানি না, তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবো না, অন্য কোথাও যাব না। আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে, আমি রোজগার করছি, তারা যদি না পারে। জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসাবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করে মৃদু মৃদু হাসি হাসে। প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বললেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে অনেক বড় ঘর, তত্ত্ব তল্লাশ করেন কেমন বেয়াইরা? বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হয়ে উঠলেন। তিনি মুখ বাঁকিয়ে বললেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের ওই, কিন্তু তত্ত্ব তল্লাশও দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলে উঠল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন। তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনবো? তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে, তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্ব তল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলে উঠলেন, কি বললে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? শৈল বলল, আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞেস করে দেখবেন, 150-80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হয়ে উঠল। শুধু স্বগ্রামবাসী নয়, উপস্থিত মহিলা বৃন্দ প্রবাসিনী, দেশ দেশান্তরে এ সংবাদ রটে যাবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বললেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই, খুনাক্ষরেও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বললেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বললেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে তার অন্যায়, নিজ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলকাতায়,
সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে থাকে। ব্যবসা হলেও ক্ষুদ্রতার আয়তন, সংকীর্ণতার পরিধি, তবুও সে স্বাধীন। তাই মাসে দুবার করে সে বাড়ি এসে থাকে। অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চেয়ে রইলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তার হয়েছে, সে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। শুধু তার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করেনি, তাকে মিথ্যাবাদিনী সাজতে হয়েছে। এ কদিন বধূর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেননি। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়। সে সদা সর্বদাই মুখে হাসিটি মেখে শাশুড়ির আজ্ঞার জন্য তার মুখের দিকে চেয়ে থাকে। সংসারের নিয়ম, কাল অগ্নির উত্তাপও ফুরিয়ে যায়, মনের আগুনও নিভে আসে। কিন্তু শৈলর দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখাভ্রস্য হতে না হতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হয়ে উঠল। পাড়ার ঘরে ঘাটে এই নিয়ে যে কানাকানি চলছিল, সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হয়ে গেল। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণেই শুনে আসলেন। দিন 10 পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসবার কথা জানিয়ে দিল। শৈলর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাটা মিথ্যা। বারবার সংকল্প করেও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখতে পারেনি। কোনো অনুরোধ জানাতে কেমন যেন লজ্জা বোধ হয়েছে। তার হাত চলেনি, ঠোঁট কেঁপেছে, চোখে জলও দেখা দিয়েছে। সে চিঠির কাগজখানা জড়ো করে মুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসে রইল। অমর এলেই সে তার পায়ে আছাড় খেয়ে পড়বে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে এসে চমকিয়ে উঠল। অন্ধকারের আবরণের মধ্যে চুরির মতো নিঃশব্দে বাইরে এসে সে আশ্বস্ত হলো। ক্রোধের প্রসঙ্গ তাকে নিয়ে নয়, অমর বচসা জুড়ে দিয়েছে কুলির সঙ্গে। এই আধ মাইল মালের ওজন 8 মণ 25-এর, তোকে 2 আনা দিলাম। আবার কত দেব? লোকটাও ছাড়বার পাত্র নয়। সে বলছিল, তখন আপনি চুকিয়ে নেননি কেন মশাই? তখন যে একেবারে হুকুম ঝাড়ালেন, এই ধরাও। আমাদের রেট 3 আনা করে। দেন, দিতে হবে। নিকালো বেটা হারামজাদা, নিকালো বলছি। এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো, সামনে থেকে বলছি। পয়সা ফেলে দিয়ে আমার ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকলো। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসেও 4টে পয়সা লোকসান। মাও বোধ করে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষতীক্ষ্ণ কণ্ঠে বললেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড় লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনিই পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝলেও শ্লেষতীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করতে ছাড়েনি। আমার ভ্রু কিঞ্চিত করে বলল, তার মানে? মা বললেন, সেই জন্যই তো তোমার পথে দাঁড়িয়ে আছে বাবা। আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন। 100, 50, 80, যখন যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলে উঠল। সে জ্বলে উঠল। কে, কোন হারামজাদি সে কথা বলে? মা ডাকলেন, বৌমা। শৈল চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলছে। কি করবে, কি বলবে, কোনো নির্ধারণই সে স্থির করতে পারল না। শাশুড়ি আবার বললেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহবলের মতো বলে ফেলল, হ্যাঁ বাবা দেন তো। আমার মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা করতে আরম্ভ করলো। মা তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন। অমর বলল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বললেন, আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে। এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না।
বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হয়ে গেল। সেই রাত্রেই তার নির্বাসনের ব্যবস্থা হলো। রাত্রি 12টার ট্রেনে শৈলর দেবর তাকে নিয়ে এলাহাবাদ রওনা হয়ে গেল। শৈলকে দেখেই তার মা আনন্দে বিস্ময়ে আকুল হয়ে বললেন, এ কি শৈল, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গিলে বললেন, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো আনলে না, কাজেই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা বললেন, ওরে আনতে কি অসাধ, না আমার মনের ব্যথা হয় না? এই সময়ে শৈলর জ্ঞানান্বেষী বরদাদা বাড়ি ঢুকলো। পরনে তার খদ্দর সত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন পাঞ্জাবি, মুখে একটা গোল্ডফ্লেক সিগারেট, হাতে কতগুলি মাছ ধরবার চারের উপকরণ। শৈলকে দেখেই সে বলল, আরে শৈলী কখন? হ্যাঁ। হাসি মুখে শৈল বলল, এই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ তা বেশ। কই তুই নতুন লোক, খাসা বাংলাদেশের মানুষ, কই দে তো চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন হয় পয়। মাছ ধরতে যাব দেহাতে এক জমিদারের তালাবে। শৈল উপকরণগুলো হাতে নিয়ে বলল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 15 25 এক একটা মাছ। জানেন দাদা, তখন প্রথম গেছি, একটা 18 কাতলা মাছ এনে দেওর বললে বৌদিকে করতে হবে। ওরে বাপ রে, সে আমার যা ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 25 মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছে তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতা যাই, তাও অমর বাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতা থাকতিস তবে নিশ্চয়ই যেতাম। শৈল বলল, আচ্ছা দেখবো, আমাদেরও কলকাতায় বাড়ি হবে। অর্ধপথে বাধা দিয়ে দাদা বলল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এবার। মা পুলকিত হয়ে প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈলী? শৈল নতমুখ করে বলল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরেই কিন্তু শৈলর মা অনুভব করলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না, সংবাদ নেন না। তিনি স্বামীকে বললেন, দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করে থাক, তার পিতার উপার্জনকে যতই বাড়িয়ে বলে থাক, পিতার প্রকৃতির সম্বন্ধে অত্যুক্তি সে করেনি। সত্যি তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হয়ে পরদিনই বেয়ানকে পত্র দিলেন। লিখলেন, আমি আপনার অনুগ্রহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়ে আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করেছেন। আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ হতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝতে পারছি না সেখানে কি ঘটেছে, শৈল কি অপরাধ করেছে, কিন্তু অপরাধ যে করেছে তাতে সন্দেহ নেই। সে কোনো কথা প্রকাশ করে না। তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো এলো না। শ্রীমান অমর বাবা জীবনে তো কোনো পত্র দেন না। দয়া করে কি ঘটেছে আমাকে জানাবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করে তার শাস্তি দেব। তারপর শেষে আবার লিখলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তার উন্নতির কথা শুনে বড়ই সুখী হলাম। কলকাতায় বাড়ি করবে শুনে পরম আনন্দ হলো। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হতে পারেনি। আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করবে।
পত্রখানা পড়ে অমরের মায়ের চোখে জল এলো। মনে তার ক্রোধ বন্যি জ্বলছিল। ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বহ্নি নিভে গিয়েছে। প্রতি পদে তার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়ত। বলুক সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তার কানে বাজত। আজ বেআইয়ের পত্র পড়ে তার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হয়ে গেল। শুধু বিদূরিত হয়ে গেল নয়, পুত্রবধূর উপর মন তার প্রসন্ন হয়ে উঠল। পত্রের শেষ ভাগটুকু পড়ে আবার তিনি সেখানটা পড়লেন, কলকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র দিলেন। বেআইকে লিখলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয়? তবে কার্যগতিকে সংবাদ নিতে পারিনি, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনবার জন্য যাবে। পত্র পাবা মাত্র শৈল পুলকিত হয়ে স্বামীকে পত্র লিখতে বসল। অমর এসেছে, 10-12 শিরের একটা মাছ সে সঙ্গে এনেছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটতে বসলো। বলল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, এগুলো মাঝলা জাত। ওদিক থেকে ভ্রাতৃজয় বলল, হ্যাঁ, এই এই আরম্ভ হলো। শ্বশুর বাড়ির অবস্থা ভালো আর কারো হয় না। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়িয়েছিল। অমর একখানা পত্র বের করে দেখিয়ে বলল, এসব কি বলতো? একটি বড় মাছ যেমন করে হোক আনবে। এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলেছি। বেশ, আমাদের 16 আনা একটাও তো পুকুর নেই, অথচ ছি, আর এখানে মুক্তার গহনা চলন হয়েছে। আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া। ওকে ওকে, কাঁদছো কেন শৈল? শৈল শৈল বিছানায় মুখ গুজে আকুল হয়ে কেঁদে উপাধান সিক্ত করে তুলল। সে কথা যে অমরকে মুখ ফুটে বলবার নয়।